থেকে আমি শিখতেছি। আমার সাথে বলে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করি। বাকিরা যারা আসবে তারা পরে আসবে ইনশাল্লাহ। আমরা যতজন আছি এই মুহূর্তে আমরা হচ্ছে ক্লাসটি শুরু করতে পারি। তো সবাইকে আজকে ভিউজেস এর প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে আসলে আসছি সেটি হচ্ছে মেইনলি আমরা ভিউজেস যে নর্মাল অ্যাপ্রোচে বেসিক বেসিক ভিউজেসই আপনারা শিখবেন, বাট দ্য থিং ইজ নর্মালি আমরা যেমন অ্যাপ্রোচ দেখে থাকি আশেপাশে অনেক জায়গায় বা অন্য যারা কোর্স করায় তার থেকে একটু ডিফারেন্টলি যেন আমরা আমাদের শেখার ওয়েটা এমন হয় যে এখান থেকে শিখে আমাদের আবার দ্বিতীয়বার আর কোথাও থেকে আবার কোর্স করা বা এমনটা নিজের মনের ভিতরে ভাবনা না আসে যে আমার আসলে আরো কোর্স করতে হবে বা একটা পেইড কোর্স করতে হবে বা এরকম কিছু না হইলে আমার শেখা হলো না, এমনটা যেন না হয়। তো বেসিক্যালি সেইভাবেই চেষ্টা করব আপনাদেরকে ভিউজেসটা শেখানোর। আমার ব্রাউজার উইন্ডোতে আপনারা অলরেডি ভিউজেস এর যে পেজ সেটি দেখতে পাচ্ছেন। আমরা একটু জুম করি। তো আমার স্ক্রিন হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন কিনা সেটা যদি একটু কাইন্ডলি জানাতেন ভালো হতো, এবং আমার কথা হ্যাঁ, আমি ক্লিয়ার দেখতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন কিনা। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা। আচ্ছা, ধন্যবাদ। সর্বপ্রথম যে বিষয় সেটি হচ্ছে আমরা যে ভিউজেস এর ওয়েবসাইটে আছি। তো আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব, এবং আমি এইখানে কেন, এটাও হচ্ছে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি শেখাবেন তাহলে আপনি আবার ওদের ডকুমেন্টেশনে কেন আসছেন, তাহলে কি আপনি ডক দেখে দেখে শেখাবেন? এটা তো যে কেউ পারবে। আমি এখানে আসছি তার কারণ হচ্ছে অবভিয়াসলি ডক তো দেখতেই হবে। দ্বিতীয় কথা, আপনাদেরকে আমি চাচ্ছি যে আপনারা ডক পড়াটা শেখেন। কারণ ভবিষ্যতে আপনারা আর যাই করেন, এই যে প্রত্যেকটা ধরে ধরে কোর্স কিন্তু আপনারা করতে পারবেন না। যখনই আপনাদের নিউ কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ফ্রেমওয়ার্ক শিখতে হবে, এই জায়গাগুলোতে যখনই আসবেন তখনই দেখা যাবে যে এই ডকুমেন্টেশন পড়ে পড়ে আপনাকে শিখতে হবে। যেমন এটা আপনি শিখলেন, কিছুদিন পরে আপনাকে যখন বলা হলো যে আপনাকে একটা কাস্টম সকেট ডট আইও সার্ভার বিল করতে হবে নোট জেএসে, তো আপনি যখন সেটা করতে যাবেন আপনি দেখবেন যে অনেক টিউটোরিয়াল অনলাইনে, কিন্তু সেগুলো অনেক পুরাতন হয়ে গেছে। তো আপনি তখন কি করবেন? আপনাকে কিন্তু সকেট ডট আইওর ডকুমেন্টেশনটা পড়া শিখতে হবে। তো আমাদের মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা ডকুমেন্টেশন পড়াটা আসলে শিখি না। বিভিন্ন কোর্স টোর্স দেখে সেখানে ঠিক যতটুকু করাইছে আমরা ঠিক ততটুকু শিখে ব্যাস নিজেকে মনে করি যে আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলছি, এবং পরে কাজের ক্ষেত্রে গিয়ে তখন দেখা যায় যে তারা নিজেকে দাবি করতেছে এত বছরের এক্সপিরিয়েন্স, এরকম শিখছে, এরকম সার্টিফিকেট আছে, কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে তারা আসলে কিছুই আউটপুট দিতে পারতেছে না। কারণ শেখা একরকম জিনিস, আর রিয়েল লাইফে অ্যাপ্লাই করার সময় আপনি যখন প্রবলেমে ফেস করবেন তখন আবার ব্যাকে এসে সেই অনুযায়ী একটা জিনিস খুঁজে পাওয়া, সলিউশন খোঁজা, দিস ইজ অ্যানাদার স্কিল, অ্যান্ড দিস স্কিলস মেক্স ওয়ান ডিফারেন্ট ফ্রম আদার পিপল। তো সেই জন্য আপনাদের কিন্তু ডকুমেন্টেশন পড়া শিখতে হবে। সেই জন্য আমি যদিও এখন ডক বের করে আছি, তো আমরা শুরুতেই ডকের এখানে আমরা যাব না। আমরা সর্বপ্রথম যাব একটা নর্মাল এইচটিএমএল পেজ কেমন হয় সেটা আমরা একটু দেখে আসবো। আমরা সবাই জানি কম বেশি, এটা হয়তো অনেকের কাছে বোরিং লাগবে। তো নর্মাল এইচটিএমএল পেজ আমরা যেটা দেখি যে নর্মালি ঠিক এরকম হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করি, তো আমরা দেখবো যে এটা একটা এইচটিএমএল পেজ। এখানে আমাদের কন্ট্যাক্ট আস নামে একটা লিঙ্ক আছে, এবং এখানে হোম পেজ যেটা আমি মাঝখানে লিখছি সেটা দেখাচ্ছে। তো এইখানেও যদি আমরা হচ্ছে একটু লিখি যে কন্ট্যাক্ট আস, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কন্ট্যাক্ট আস পেজে সুইচ হয়ে গেল। এখন এই যে এই কাজগুলা শুধুমাত্র এইচটিএমএল দিয়ে করলে আসলে খুব বেসিক এরকম হয়। তো এইটাকে যদি আমরা আরো সুন্দর করে সাজাইতে চাই তাহলে আমরা সিএসএস ইউজ করি, এবং সেইটাকে যদি আবার ইন্টারেক্টিভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করি। তো ইন্টারেক্টিভ বলতে কি বোঝায়, যেমন বাটনের ক্লিক হ্যান্ডেলিং, তারপরে হচ্ছে আমার এই যে ক্লিক করলেই যে কন্ট্যাক্টাস পেজে চলে আসলো, এটা হয়তো আমি প্রিভেন্ট করতে চাচ্ছি যে না কন্ট্যাক্টাস পেজে যাবে না, অন্য কোনো কিছু হবে, সেই জিনিসগুলো হ্যান্ডেলিং এর জন্য আমার কি আসলো, জাভা স্ক্রিপ্ট। তো সেই জাভা স্ক্রিপ্ট যখন আসলো সেইটার উপর বেস করে আরো উন্নত ফ্রেমওয়ার্ক আসলো, যেমন জে কোয়েরি। তো জে কোয়েরির পরে আরো উন্নত ফ্রেমওয়ার্ক আসলো, সেটা হচ্ছে আমাদের ভিউজেস। তো ভিউজেস এর ডিফারেন্সটা আসলে কি, সে কি করতেছে?
সে আসলে যেটা করতেছে যে জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটিকে আরো অ্যাডভান্স পর্যায়ে নিয়ে গিয়ে সে কিছু রিঅ্যাক্টিভিটি আনছে এবং ইস্পা কনসেপ্ট আনছে, অর্থাৎ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এরপরে হচ্ছে তার ভিতরে আবার সার্ভার সাইড রেন্ডারিং, নানান ধরনের কনসেপ্ট হচ্ছে সে আনছে। তো রিঅ্যাক্টিভিটিটা আমাদের কি কাজে লাগে সেইটা হচ্ছে, ধরুন আমরা এই পেজকে আরো অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যাব। সেই অ্যাডভান্স পর্যায়ে আমার যেটা হবে যে আমার একটা স্টেট আছে। সাপোজ আমার এইখানে যদি আমরা একটা স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট লেখার পরে আমার জাভা স্ক্রিপ্টে আমরা একটা স্টেট রাখছি যে লেট নেম ইকুয়াল টু লেটস জিসান। তো এই স্টেট আমরা চাচ্ছি যে যখন আমার সার্ভার থেকে নতুন ডেটা গেট হবে, লেটস সে আমার বাই ডিফল্ট নেম লেটস সে নাল, আসলে আমার কোনো নেম নাই। এখন সার্ভার থেকে আমার নেমটা গেট হবে বা আমার ইউজার প্রোফাইলটা গেট হবে, তখন আমার এই নেমটা পপুলেট হবে। তো লেটস আমার সার্ভার থেকে গেট হইলো, ধরেন এখানে গেট রিকোয়েস্টটা হইলো, গেটের পরে আমার কি হচ্ছে, আমার নেমটা এখানে চেঞ্জ হয়ে জিসান হয়ে গেল। তো এখন যে জিসান হয়ে গেছে আমার এইটাকে আবার এইখানে আমার দেখা যাচ্ছে ডিসপ্লে করতে হবে। নর্মালি এখানে যদি আমরা ডিসপ্লে করতে যাই সেক্ষেত্রে সাপোজ এখানে আমার নেমটা থাকতে হবে। তো এই যে এখানে ডিসপ্লে করব, আমরা কিন্তু নর্মাল জাভা স্ক্রিপ্টে আমরা কি করতাম, একটা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর করতাম, করে এটা যে ডিভের ভিতরে আসে, লেটসে এটাকে যদি আমরা একটা স্প্যান দিয়ে র্যাপ করি, এখানে নেম যদি দেওয়া থাকে, এখানে একটা ক্লাস যদি থাকে আমার নেম, তো আমরা এইটাকে প্রথমে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টরটা ধরতাম, ধরে সার্ভার থেকে যখন গেট হয়েছে ডেটা, গেট হওয়ার পরে এইটার ভিতরে আমরা কন্টেন্টকে রিপ্লেস করে দিতাম। এখন এইখানে কিন্তু নর্মাল জাভা স্ক্রিপ্টে আমাদের কিছু অনেক কাজ করা লাগছে যেইগুলো আরো সহজ উপায়ে করা যায়। যেমন আমার যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটা যে বারবার লেখা, এই কোয়েরি সিলেক্টরগুলো বারবার লেখা, এই জিনিসটা কিন্তু আমাদের ভিউ রিয়াক্টের মতো ল্যাঙ্গুয়েজগুলো ইজি করে দিছে। আমাদের এইগুলো আর বারবার লেখা লাগে না। আমরা সিম্পলি এই যে সিলেক্টর এখানে লিখছি, আমরা সিম্পলি সাপোজ এরকম রেপ নামে একটা সিলেক্টর দিয়ে দিলাম, এই নেমটা আমরা এখানে ডাইরেক্ট ডিফাইন করে দিলাম যে নেম ইকুয়াল টু হচ্ছে আপনার ওই রেফ। তো এটা যখন রেফারেন্স, এটা কিন্তু অটোমেটিক রেফারেন্স হয়ে যাবে। যখন আমার সার্ভার সাইড থেকে আমরা কোনো ডেটা গেট করব, এইটা চাইলে কিন্তু আমরা তখন এই নেম ডট ভ্যালু ডট ইনার এইচটিএমএল সেইটাতে রিপ্লেস করে দিতে পারি। আবার আরও একটা কাজ করতে পারি আরও অ্যাডভান্স করে, সেটা কি করতে পারি, এইখানে আমরা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ইউজ করতে পারি। এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে স- মজার বিষয় এটা। কারণ আমরা তো জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র স্ক্রিপ্টের ভিতরেই লিখতে পারি, এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তো কাজ করে না। কিন্তু এটা যদি কাজ করে এটা তো একটা ম্যাজিক্যাল হয়ে যাবে, কারণ আপনি স্ক্রিপ্টের ভিতরে যা চেঞ্জ করতেছেন একটা প্রপার্টি, ও অটোমেটিক এইচটিএমএল এর ভিতরে আপডেট হয়ে যাচ্ছে। মানে আপনার হয়ে এই রেপ মেপ এইসব কোয়েরি সিলেক্টর থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু অটোমেটিক করে দিচ্ছে। এই ম্যাজিক্যাল ব্যাপারটাই কিন্তু আমাদের রিঅ্যাক্টিভিটিগুলো আনছে, এবং যার কারণে এগুলো কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে, যে আমার এখানে এই সিলেক্টর টিলেক্টরের কোনো ঝামেলা নেই। ইভেন আপনি জাভা স্ক্রিপ্টের ভিতরে যখন আপনি ফল লুপ টুপ লিখেন, ম্যানুয়ালি ফল লুপ লিখে অনেক কিছু সিলেক্ট টিলেক্ট করে এটা করা অনেক ঝামেলা আর কি, ওল্ড প্রসেস, ওল্ড অ্যানসিয়েন্ট মেথড বলবো। তো সেইটাকেও কিন্তু সহজ করতেছে আমরা এইখানে সিম্পলি ভি ফর বা এই ধরনের অনেক কিছু। এইগুলো আপনারা এখন মাথায় নিয়েন না, আপনি শুধু জেনে রাখেন যে এটা জাস্ট আমি দেখানোর পারপাসে বলতেছি যে আপনি সাপোজ এখানে শুধুমাত্র এরকম ভি ফর একটা জিনিস লিখে দিলেন আর অটোমেটিক এই স্প্যানটা আপনার 5 থেকে 10 বার আপনি যতবার চাচ্ছেন রেন্ডার হয়ে গেল। তো এইগুলা কিন্তু ইন্টারেস্টিং ফিচার। তো এই রিয়াক্টিভিটির কারণেই আমাদের ভিউজেস বা যে কোনো রিয়াক্টিভ যেসব ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে। ভিউজেস কিন্তু রিয়াক্টের মতো না। যেমন রিয়াক্টে কনসেপ্টটি হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড স্পা ইউজ ভিউজেস, নো ভিউজেস, সরি ইউজ রিয়াক্ট জেএস। তো ভিউজেস কিন্তু এমন না, ভিউজেস ইটসেলফ কিন্তু জে কোয়েরির মতো একটা ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু আর একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এই ব্যাপারটা চলেন আমরা একটুখানি দেখে আসি। তো এইখানে আমরা যদি এইভাবে স্ক্রিপ্টটা আমরা যদি ইনক্লুড করি, লেটসে আমরা এখানে করলাম, তো এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু যে কোয়েরি যেমনি ইনক্লুড করি আমরা কিন্তু ভিউজেস তেমনি ইনক্লুড করে ফেললাম। এখানে দেখছেন যে একটা সিডিএন থেকে ভিউজেস এইখানে কিন্তু করে ফেলছি। এবং এইটাকে সিম্পলি যদি আমরা কাজ করাইতে চাই, আমাদের যে কোয়েরি যেমন বিভিন্ন সিলেক্টর টিলেক্টর নিয়ে ডাইরেক্ট কাজ করাইতে পারেন, ভিউজেস একটু ভিন্ন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে স্ক্রিপ্টের ভিতরে আসবেন, এসে ভিউ নামে একটা অবজেক্ট
আমাকে হচ্ছে এইটা প্রোভাইড করে। যখনই আমি এটাকে ইনক্লুড করছি তখনই আমাকে ভিউ নামে একটা অবজেক্ট প্রোভাইড করে। সেইটার একটা মেথড আছে, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাপ। ক্রিয়েট অ্যাপ নামে একটা মেথড আছে, এরপরে হচ্ছে মাউন্ট নামে একটা মেথড আছে। তো এইটুকু দিয়ে আমাদের হচ্ছে ভিউজেএস এর সেট আপটা করতে হয়। তো এই সেট আপটা আমরা নর্মালি কিভাবে করতে পারি, এই মাউন্টের ভিতরে আমাদের একটা কি দিতে হয়, একটা ইউনিক কি। তো সেই কি বা আইডেন্টিফায়ার সেটা কি, সেটা হচ্ছে নর্মালি আমাদের একটা সিলেক্টর হইতে হবে। তো সেই ইউনিক সিলেক্টরের ক্ষেত্রে আমরা নর্মালি কি জানি যে একটা আইডিটা অলওয়েজ আমাদের এইচটিএমএল ডমে ইউনিক হতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা অন্য কোনো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়েও সিলেক্ট করে কিন্তু এখানে পাস করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা যদি আইডি দিই, লেটস সে কন্টেন্ট, কন্টেন্ট দিলে আমরা এখানে যেটা করব যে হ্যাশ কন্টেন্ট, কারণ আইডি সিলেক্টর হচ্ছে হ্যাশ। তো এইটা কিন্তু ভিউজেসটা কিন্তু এখানে মাউন্ট হয়ে গেল। এখন এই যে মাউন্ট হয়ে গেল, এইখানে যদি আমরা রিঅ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে চাই আমরা কিন্তু সব কিছু পারবো। তো সেম ভাবে আপনি এই ডিভে করছেন, আপনার যদি এইখানে আর একটা ডিভ নেন, সেই ডিভ নিলেন, নিয়ে সেটাতেও আপনি কিন্তু সেম ভাবে এটাকে এরকম করে মাউন্ট করতে পারবেন যে এখানে লেটস সে আইডি অ্যানাদার। তো এই অ্যানাদার দিয়েও কিন্তু মাউন্ট করতে পারবেন। সো এইটার কারণেই ভিউজেসকে কিন্তু আমরা ডাইরেক্ট বলবো না যে ইটস অ্যান ইস্পা ফ্রেমওয়ার্ক, আমরা এটা বলতে পারবো না। এটাকে আমাদের নর্মালি বলতে হবে কি যে ভিউজেস ইজ এ জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। তো এই কনসেপ্টটা গেল, আমরা আসলে এটা নিয়ে কোনো কাজ করব না এখন। এর কারণ হচ্ছে আমাদের, যদিও বা এটা আমরা করতে পারি, বাট দ্য থিং ইজ যখনই আমরা ভিউ রিয়াক্ট বা এই ধরনের কোনো কিছু ইউজ করতে চাই কোনো একটা ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে আমরা আসলে এই রকম করে কোনো কাজ করি না। আমরা নর্মাল অ্যাপ্রোচে একটা ভিউজেএস এর পুরো একটা অ্যাপই বিল্ড করে রান করি। তো এইগুলা অ্যাপ্রোচ ব্যবহার কারা করে, এইগুলা ব্যবহার করে যে কোয়েরির আপনারা দেখবেন বিভিন্ন ধরনের প্লাগইনস আছে। কীরকম প্লাগইনস, আপনার যে কোয়েরি ইমেজ লাইব্রেরি, ইমেজ গ্যালারি, এরপরে হচ্ছে স্লাইডার, তারপরে আপনারা বিভিন্ন ধরনের সিলেক্ট, মাল্টি সিলেক্ট, সিঙ্গেল সিলেক্ট, এই ধরনের অনেক কিছু লাইব্রেরি আপনি দেখেন। তো ওই লাইব্রেরিগুলা যে কোয়েরিতে করা। তো আপনি যদি গ্লোবালি করতে চান, যে গ্লোবালি কোথাও একটা দিবেন, ভিউজেস এর এটাও একটা মজার সুবিধা যে আপনি ভিউজেস দিয়ে কিন্তু সিঙ্গেল কম্পোনেন্ট বানাইতে পারেন, সিঙ্গেল কম্পোনেন্ট। এই কনসেপ্টের পরে এখন যেটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে ইস্পা কনসেপ্ট। তাহলে ইস্পাটা আসলে কি, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা আসলে কি? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা হচ্ছে যেমন ধরেন এই যে একটা পেজ, ভিউজেস এর এই একটা পেজ, এই পেজটার এই রাউট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইউআরএল চেঞ্জ হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই পেজ কিন্তু চেঞ্জ হবে না, মানে মূল যে মাদার পেজ সেটা চেঞ্জ হবে না, এটা একটা পেজই। যেমন আমাদের এইখানে আসলাম কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, দুই সেপারেট একটা পেজ। আবার যখন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছি, এটা কিন্তু সেপারেট একটা পেজ। বাট দ্য থিং ইজ, ইস্পা যেই কাজটা করে, ও আপনাকে হচ্ছে ট্রিক করে। কি ট্রিক করে, এখানে ও দেখায় যে ইউআরএল চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, আপনি মনে করবেন যে আপনি মনে হয় একটা নতুন পেজে চলে গেছেন, কিন্তু না, আসলে আপনি নতুন পেজে যান নাই, আপনি ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরেই আছেন। শুধুমাত্র এই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ভিতরের সমস্ত কন্টেন্ট রিপ্লেস হয়ে যায়। তো এই কারণে এটাকে বলা হয় সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটাই পেজ, তার ভিতরে আপনি অনেকগুলা কন্টেন্ট আপনার মতো আপনি রিপ্লেস করতেছেন। যেমন আমরা যদি এইখানে হচ্ছে আসি, লেটস এই পেজটাতে যদি আমরা আসি, এটা হচ্ছে নাক্সটে করা। তো এইখানে আসার পরে আমরা যখন এই কন্টেন্টটা দেখব, নর্মালি দেখেন এখানে কিন্তু একটা ডক এইচটিএমএল লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, এখানে সব স্ক্রিপ্ট, আর কোনো কিছু নাই। অথচ পেজে আমরা কত কিছু দেখতেছি, রাইট? আমরা পেজে কিন্তু অনেক কন্টেন্ট দেখতেছি, তাহলে এই সব কন্টেন্ট কোথায়? এগুলা কি আসলে নেই? তারপরেও তাহলে রেন্ডার কেমনে হইলো? আসলে এইগুলা সব আছে। কোথায় আছে? এই জাভা স্ক্রিপ্টের ভিতরে আছে। এই স্ক্রিপ্টের কাজ হচ্ছে এটাকে আপনার হচ্ছে রেন্ডার করা, যে কোথায় কোন কন্টেন্ট বসবে সেইটা এই জাভা স্ক্রিপ্ট হচ্ছে রেন্ডার করতেছে। তো এই রেন্ডারিং মেকানিজম যেহেতু একটা পেজের ভিতরেই হচ্ছে, আমরা যতই সুইচ করি, যাই করি না কেন, এটা কিন্তু একটা পেজের ভিতরেই আসলে হচ্ছে। তো যার কারণে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এখন এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন যেহেতু ব্রাউজারের ভিতরেই সবকিছু হয়,
এইটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য আবার কনসেপ্ট আসছে কি এসএসআর, সার্ভার সাইড রেন্ডারিং। সার্ভার সাইড রেন্ডারিং এ কি হচ্ছে, এই পেজটা সার্ভারে আগে রেন্ডার হয়ে থাকতেছে, সেই রেন্ডারিংটা পরে ব্রাউজার ডাইরেক্ট জেনারেটেড এইচটিএমএল কে গেট করতেছে। তো তখন দেখা যাবে যে আমরা আসলে এরকম সেপারেট সেপারেট পেজের মতোই আসলে আমরা কন্টেন্ট পাবো আমরা যদি ইন্সপেক্ট করি। তো আমরা একটা ভিউজেস অ্যাপ্লিকেশন এখন ক্রিয়েট করব। আহ, আমরা তো দেখলাম যে এইচটিএমএল এর ভিতরেও আমরা ভিউজেস ইউজ করতে পারি ওইভাবে লাইব্রেরি নিয়ে। এখন যেটা করব সেটা হচ্ছে পুরোপুরি একদম ভিউজেস এনভায়রনমেন্ট একটা সেট আপ আমরা হচ্ছে করে নেব। তো সেইটার জন্য আমরা কি ইউজ করব, বিভিন্ন ধরনের প্যাকেজ বিল্ডার আছে আপনারা পরিচিত অনেকগুলোর সাথে, যেমন আগে ছিল হচ্ছে ওয়েব প্যাক। তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিট। এইটার উচ্চারণ অনেকে করেন ভাইট, আমিও করতাম ভাইট, বাট এটা হচ্ছে আসলে উচ্চারণ হবে ভিট। তো যাই হোক, তো এই ভিট হচ্ছে একটা প্যাকেজ বিল্ডার বা হচ্ছে মডিউল বিল্ডার। এটা যেটা করে আমাদের যে এই যে ভিউজে যখন হচ্ছে নিয়ে আমরা কাজ করব, তো আমরা কিন্তু এই যে এনপিএম প্যাকেজ ইনস্টল করি বা ইয়ার্ন ইনস্টল করি, এই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা একেবারে বেসিক লেভেল আছেন জাভাস্ক্রিপ্টে এগুলো জানেন না, তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না। এই জন্য কিন্তু ক্লাসের আগে আপনাদের বলছিলাম যে বেসিক জাভাস্ক্রিপ্টের নলেজটা কিন্তু লাগবে। এনপিএম প্যাকেজ ম্যানেজার কি, ইয়ার্ন প্যাকেজ ম্যানেজার কি, এগুলো কি কাজ করে। তো সেই প্যাকেজ ম্যানেজার দিয়ে আমরা যখন একটা মডিউল হচ্ছে মডিউল ইউজ করার জন্য ইনস্টল করি, সেই মডিউল আপনা আপনি কিন্তু আমাদের প্রজেক্টে ইনক্লুড হয়ে যায় না। ওইটার জন্য আমাদের বিভিন্ন ইম্পোর্ট স্টেটমেন্ট সহ নানান কিছু ইউজ করতে হয়। এই যে এইগুলা যে ব্যবহার করছি, এইটা ব্যবহার করার পরে এগুলো তো জাভাস্ক্রিপ্টে নাই, জাভাস্ক্রিপ্টে তো নেটিভ না এগুলা। তাহলে এইগুলা কাজ কিভাবে করবে? আপনি একটা প্যাকেজ ইনস্টল দিয়েছেন, লেটস একটা মোমেন্ট জেএস ইনস্টল দিয়েছেন। এখন মোমেন্ট জেএস আপনি যখন ইনস্টল দিয়েছেন, আপনি লিখলেন এক জায়গায় যে ইম্পোর্ট মোমেন্ট ফ্রম মোমেন্ট জেএস। তো এইটা যে মানে মোমেন্ট জেএস যে ইম্পোর্ট করছেন এবং ওইটার যে কি কাজ, সেইটা জাভাস্ক্রিপ্ট বুঝবে কেমনে? সেই জায়গাটায় কিন্তু এই ধরনের প্যাকেজ ম্যানেজার বা বিল্ডারগুলো কাজে আসে। তারা কিন্তু ওই প্যাকেজগুলোর ইম্পোর্ট স্টেটমেন্ট বুঝে ওইখানে কিন্তু ইম্পোর্ট করে করে রেখে দেয়। অর্থাৎ আমরা লিখতেছি যে ইম্পোর্ট মোমেন্ট জেএস ফ্রম মোমেন্ট জেএস, বাট দ্য থিং ইজ যখন এটা জেনারেট হচ্ছে বা ওয়েবসাইটটা যখন বিল্ড হচ্ছে, তখন কিন্তু ওর ভিতরে পুরো মোমেন্ট জেএস এর যে ফাইলটা ছিল, যে জেএস ফাইলটা, সেটা কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে। এটা করতেছে কারা? এই ধরনের প্যাকেজ যেই বিল্ডারগুলো আছে বা মডিউল বিল্ডার বা যেটাই বলেন, তো যেগুলো আছে তারা কিন্তু করতেছে। তার ভিতরে বর্তমানে ভিটটা হচ্ছে সব থেকে দ্রুত এবং অনেক ভালোভাবে পারফর্ম করে, তো যার কারণে এইটাকে এখন সবাই ইউজ করতেছে। তো আমরা এইখানে যখন আসলাম, দেখুন এখানে অনেকগুলা ফ্রেমওয়ার্কের আছে। আমরা হচ্ছে যাব কোথায়, ভিউজে এসে ভিউজেসটা নিচে আসবো। এই যে এইখানে, এখানে কিন্তু আমাদের কমান্ড দেওয়া আছে যে আমরা ভিউজে যদি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে কোন কমান্ড ইউজ করবো। তো এই কমান্ড যদি আমরা রান করি এখানে এসে টার্মিনালে, আচ্ছা এইখানে হচ্ছে আমার ইয়ার্ন ইনস্টল করা আছে, যার কারণে আমি ইয়ার্ন দিয়ে কমান্ডটা কপি করলাম। আপনাদের যাদের ইয়ার্ন নেই, আপনারা এনপিএম এর কমান্ডটা হচ্ছে কপি করতে পারেন, যেটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এনপিএম ক্রিয়েট ভিট লেটেস্ট। তো এইটা আপনারা কপি করতে পারেন। আর আমি ইয়ার্ন, যেহেতু ইয়ার্ন দিয়ে আমরা হচ্ছে এটা করব, তো সেই ক্ষেত্রে আমরা এখন ইন্টারপ্রেস করব। আচ্ছা আমাদের কিন্তু দেখেন আহ, না নেম দেওয়া ছিল কি যে মাই ভিউ অ্যাপ। তো মাই ভিউ অ্যাপ নামে কিন্তু একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এটা আমরা টার্মিনাল যদি ক্লোজ করি, এটাকে যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি, ওপেন করার পরে দেখেন এইখানে আমাদের কিছু ফাইলস জেনারেট হয়েছে অটোমেটিক। যখন ক্রিয়েট করছি তখন এই ফাইলগুলো জেনারেট হয়েছে। তো এইটা হচ্ছে ভিউজেস এর প্রজেক্ট স্ট্রাকচার। তো এইখানে আমরা একটু দেখে আসি যে ভিউজেস এর প্রজেক্ট স্ট্রাকচারের টা আসলে বেসিক্যালি কেমনে কি হয়েছে। এখানে আমাদের মূল যে ভিট দিয়ে যে বিল্ড করব, সেটার জন্য কিছু স্পেসিফিকেশনস এখানে এই ফাইলে আমরা হচ্ছে লিখি। সেটা হচ্ছে ভিট ডট কনফিগ ডট জেএস। যারা টেইল উইন্ড ইউজ করছেন বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করছেন তারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই মডিউল বান্ডেলার বলেন বা যাই বলেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট কনফিগ ফাইল থাকে। তো ভিটেরও এটা কনফিগ ফাইল, এখানে আমরা নানান ধরনের সেটিংস আমরা দিতে পারি। যেমন আমরা ভিউজেস ইউজ করতেছি, তো আমরা ভিউজেস এর যে প্লাগইন সেটা কিন্তু ইম্পোর্ট করে ইউজ করতেছি এখানে। এরপরে আমাদের একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে। ইস্পা কনসেপ্ট এবং এসএসআর কনসেপ্ট কেন ক্লিয়ার করলাম,
সেটা এখন আপনারা বুঝতে পারবেন যে এই যে স্পা কনসেপ্ট কিন্তু এখানে চলে আসছে। আমাদের দেখেন আর কোথাও কোনো HTML ফাইল নাই। সারা জায়গায় আপনারা খুঁজেন, কোথাও কোনো HTML ফাইল নাই। সব হচ্ছে ভিউ ফাইল। ডট ভিউ, ডট ভিউ। তো এই ডট ভিউ এইটাতেও আমরা পরে আসবো। আমরা হচ্ছে এই index.html ফাইল এইটাই কিন্তু সেই সিঙ্গেল পেজ। এই একটা পেজের ভিতরেই আপনার সালা যা আছে সবকিছু এই একটা পেজেই রেন্ডার হবে। সেটা রেন্ডার করবে কে? এই যে এই ফাইলটা post.main.js এর কিন্তু এন্ট্রি পয়েন্ট একটাই। এই এন্ট্রি পয়েন্ট নিয়েও অনেকের কনফিউশন থাকে। কারণ জাভাস্ক্রিপ্ট আমরা কিন্তু যে কোনো ফাইলে আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে লিখতে পারি। বাট আমরা যদি যারা সি প্রোগ্রামিং বা অন্য কোনো প্রোগ্রামিং করছি তাদের কিন্তু এন্ট্রি পয়েন্ট থাকে একটাই। একটাই মেইন ফাংশন আপনারা লিখতে পারেন এবং ওইখানেই আপনাকে সবকিছু ডিফাইন করতে হবে। তো সেম ভাবে আমাদের ভিউজেসেও একটা এন্ট্রি ফাইল আমাদের দেখিয়ে দিতে হয়। সেটা নাম দিছে main.js। আপনারা যে কোনো নাম রেখে এখানে কিন্তু সেটা ইনক্লুড করে দিতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার। তো সেইটা করার পর সেই এন্ট্রি পয়েন্টটা কি করতেছে? সেই এন্ট্রি পয়েন্ট আমরা ক্রিয়েট অ্যাপ দেখে আসছি কিন্তু। আমরা যদি এইটাতে যাই, আমরা কিন্তু এইখানে এই যে ক্রিয়েট অ্যাপ দেখে আসছি। এই সেম ক্রিয়েট অ্যাপ আমরা এইখানে করছি, এই যে এইখানে করছি, কিন্তু এটাকে ভিউ থেকে ইম্পোর্ট করছি। এই ইম্পোর্ট স্টেটমেন্ট কিভাবে লিখতে পারলাম আমরা? আমরা কিন্তু এই ইম্পোর্ট স্টেটমেন্ট লিখতে পারলাম শুধুমাত্র এই একটা বান্ডেলার আছে তাই। এই বান্ডেল না থাকলে কিন্তু আমরা পারতাম না, আমাদেরকে ওইভাবে ইনক্লুড করে নিতে হতো। তো বান্ডেলারে এটাই সুবিধা, আপনারা ইম্পোর্ট এক্সপোর্ট অনেক কিছু করতে পারবেন। তো যাই হোক, ওইটা আমাদের মূল কনসার্ন না। তো এখানে আমরা হচ্ছে ভিউ থেকে ক্রিয়েট অ্যাপটা নিয়ে আসলাম এবং নিয়ে আসার পরে দেখেন এখানে একটা মজার ব্যাপার ঘটছে। সেটা হচ্ছে এর ভিতরে আমরা কিছু একটা পাস করতেছি। আগে কিন্তু কোনো কিছু পাস করি নাই। আমরা যে নর্মাল যে দেখছিলাম ওইখানে কিন্তু কোনো কিছু পাস করছিলাম না, কিন্তু এইখানে একটা জিনিস পাস করছি এবং এটার এক্সটেনশন কি? ডট ভিউ। তো এই ডট ভিউ যে এক্সটেনশন, এটা কেন আসছে? আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, কারণ আমরা ভিউজেএস অ্যাপ্লিকেশন বিল্ড করতেছি এবং ভিউজেএস এর এক্সটেনশন যেটা সেটা হচ্ছে ডট ভিউ। যেমন আমরা সিএসএস এর এক্সটেনশন কি জানি? ডট সিএসএস। এইচটিএমএল এর এক্সটেনশন কি? ডট এইচটিএমএল। সেম ভাবে পিএইচপি এর কি? ডট পিএইচপি। জাভাস্ক্রিপ্টের কি? ডট জেএস। তো সেম ভাবে আমাদের যে এটা যে ভিউ এর কম্পোনেন্ট, ভিউ এর যে একটা কম্পোনেন্ট বা ভিউ এর যে একটা ফাইল, সেটা বোঝানোর জন্য আমরা ডট ভিউ ইউজ করি। সেই ডট ভিউ একটা আমরা এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে সেইটাকে আমরা ক্রিয়েট অ্যাপে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে কি করলাম? আমরা মাউন্ট করলাম। তো এই যে মাউন্টটা করলাম, আমাদের এইখানে তো আর কোনো কিছু নাই। এই আইডিটা আসলে কোথায়? এই যে এখানে যে লিখছি হ্যাশ অ্যাপ, এটা কোথা থেকে পাচ্ছে? আমরা তো আগে যেটা দেখছিলাম, আমরা কিন্তু এখানে লিখছি এই যে আইডি, আইডি লিখে তারপরে এখানে হচ্ছে দিয়ে দিছি। তো এটা তো একরকম আছে যে আইডি আছে, বাট এইখানে তো দেখা যাচ্ছে না। তো এইটা দেখার জন্য আমাদেরকে আবার এই index.html আসতে হবে। আসার পরে ঠিক লাইন নাম্বার 10 আপনারা যদি এটাকে এইখানে দেখেন, খুব ভালোভাবে কিন্তু একটা আইডি অ্যাপ এখানে দেওয়া আছে। তো যেহেতু আমাদের ভিড সেস একটা বান্ডেলার, সে যখন বান্ডেল করবে সে কিন্তু জানে যে আমার এই আইডিটা কোথায় আছে, এবং আরও বড় কথা ওর বান্ডেলারেরও ওইভাবে জানা লাগবে না। আমরা যেহেতু স্ক্রিপ্টের মাধ্যমে এখানে ইনক্লুড করে নিছি যে সোর্স main.js, তার মানে এই স্ক্রিপ্টটা কি এখন এইটার অংশ, এই এইচটিএমএল ফাইলের অংশ। তার মানে আমার এই এইচটিএমএল এর যত আইডি সিলেক্টর যা কিছু আছে সব কিছু আমি অ্যাক্সেস করতে পারবো এই স্ক্রিপ্টের ভিতরে। তো সেটাই কিন্তু এখানে আমরা অ্যাক্সেস করে ফেলছি অলরেডি। তো সেটা আমাদের হয়ে গেল, আমাদের অ্যাপ মাউন্টেড। এখন এই অ্যাপের কাজটা আসলে কি? এই অ্যাপের কাজটা হচ্ছে এটাও একটা এন্ট্রি। আমাদের যেমন index.html ফাইল, এটা একটা মাত্র সিঙ্গেল পেজ, দিস ইজ দ্য মেইন পেজ এবং মেইন এন্ট্রি। আমরা যখনই ব্রাউজারে এই প্রজেক্ট ওপেন করতে যাবো আমাদের এই পেজটাই লোড হবে। তো সেই ক্ষেত্রে এর ভিতরে দেখেন এমটি, এখানে কিছু নাই, ফাঁকা। তো এর ভিতরে তো আমার কন্টেন্ট রেন্ডার হইতে হবে। সেই কন্টেন্ট ম্যানেজ করবে কে? সেটা একটা ভিউ ফাইল আমাদের হতে হবে। একটা ভিউ ফাইল না হলে সেটা কিন্তু এখানে কাজ করবে না। অথবা আপনি আরেকটা ওয়েতে কাজ করতে পারেন, এইখানে কিন্তু ডাইরেক্ট ভিউ এর ভেরিয়েবল টেরিয়েবল অনেকভাবে আপনারা লিখতে পারেন। সেই ক্ষেত্রে আবার যেই কাজটা করা যাবে না সেটা হচ্ছে এখানে যে অ্যাপটাকে যে প্রবেশ করাইছেন এটা আর করা যাবে। এটা যদি আপনারা এমটি রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমাদের এইখানে সব কিছু লিখতে হবে। তো এটাও কিন্তু একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার
যে আপনি সেই index.html ফাইলকে কিন্তু একদম জাঙ্ক বানিয়ে ফেলবেন। কারণ এইখানে যদি সব লেখেন, আপনার ১০০-২০০টা পেজ আছে, ১০০-২০০টা ফাংশনালিটি আছে। আপনি সব এটা লিখতে, লিখতে তাই কত লাইন ফাইল হয়ে যাবে? হাজার, হাজার লাইনের ফাইল হয়ে যাবে। ঠিক এইটাকে এড়ানোর জন্যই আমরা কিন্তু এর ভিতরে আসলে কিছু লিখব না। আমরা এখানে কিছু লিখব না। আমরা হচ্ছে যথাসম্ভব চেষ্টা করব যে প্রত্যেকটা মানে ডিফারেন্ট, ডিফারেন্ট জায়গায় রাখা। আমার ঠিক যেইটার যে পারপোজ সেইটাকে সেপারেটলি একদম আলাদা রেখে সেইটাকে যেইখানে লাগবে সেইখানে ইনক্লুড করে না। যেখানে লাগবে না, লাগবে না, রাখবো না। তো সেইজন্য আমরা হচ্ছে এইখানেও একটা এন্ট্রি পয়েন্ট আমরা দিয়ে দিয়েছি। সেই এন্ট্রি পয়েন্টটা কি? app.view। এই app.view কোথায় আছে? এইখানে আছে। এই সিনট্যাক্স আপনাদের যারা HTML জানেন তারা কিন্তু ইন্টারেস্টিংলি এটা দেখেই বলবেন, আরে এটা তো পুরো পিওর HTML। এটা কিন্তু একটা মজার বিষয়। আমরা যখন রিয়াক্টে কোনো কিছু হচ্ছে করতে যাই বা অন্য কোনো কিছুতে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা TSX ফাইল বা হচ্ছে JSX ফাইল লিখি। তার ভিতরে কিন্তু আমরা এরকম একদম পিওর HTML সিনট্যাক্স লিখতে গেলে আমাদের ওই যে রিটার্ন টিটার্ন দিয়ে অনেক কিছু দিয়ে এরকম অনেক কিছু করতে হয়। ভিউজেস কিন্তু এটাকে একটা সুন্দর একটা দিকে নিয়ে আসছে। আমাদের প্রত্যেকটা সিনট্যাক্স হচ্ছে HTML এর মতোই, জাস্ট কিছু ডিফারেন্ট তো থাকতেই হবে, না হলে বুঝবো কেমনে যে এটা ভিউ এর কম্পোনেন্ট, এটা HTML এর কোনো ট্যাগ না। সেই ডিফারেন্সটাই আমরা দেখছি। আমরা কিন্তু HTML এর ভিতরে টেমপ্লেট নামে কোনো ট্যাব দেখি না। এই ট্যাগটা আমরা কেন এখানে ব্যবহার করছি, যেন ভিউজেস বুঝতে পারে যে ইটস এ ভিউজেস কম্পোনেন্ট। তো এইটার ভিতরে আমরা হচ্ছে স্টাইল লিখতে পারি। এই সবের দিকে আমরা এখন তাকাবো না। স্টাইল, স্কোপ টিস্কোপ এইসব কোনো কিছুর দিকে তাকাবো না। এখানে হচ্ছে স্ক্রিপ্ট সেট আপ, এগুলোর দিকেও আমরা তাকাবো না এখন। আমরা শুধু এতটুকু দেখে নিব এখানে যে আসলে ভিউজেস এর যে একটা কম্পোনেন্ট, তার সিনট্যাক্সটা কি। সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে আমরা যদি জাভা স্ক্রিপ্টের কোনো কিছু লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব এবং সেই স্ক্রিপ্ট ট্যাগটা এরকম হইতে হবে, এখানে একটা সেট আপ থাকতে হবে। অথবা যদি সেট আপ না থাকে, সেটাতেও আমরা হচ্ছে লিখতে পারবো। সেটা লেখারও সিনট্যাক্স আছে। তো আমরা বাই ডিফল্ট যেহেতু দেখছি সেট আপ আছে, আমরা সেট আপটাই চোখ বুঝে ব্যবহার করে চলে যাবো এখন। পরে আমরা জানতে পারবো যে হোয়াট ইজ সেট আপ এবং নর্মাল স্ক্রিপ্টের ভিতর পার্থক্য কি। এরপরে একটা আছে টেমপ্লেট। টেমপ্লেট নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এইটা হচ্ছে সেই HTML যেটা আমাদের এই যে মাঝখানে এইখানে কিন্তু রেন্ডার হবে। এইখানে আমার যা যা লেখা আছে, এখানে যদি আমরা লিখি ABCD বা SFDSDF যাই লিখি, এটা কিন্তু এইখানে রেন্ডার হয়ে যাবে। তো সেইটা হচ্ছে এখানে টেমপ্লেট যেটা, অর্থাৎ HTML আমরা যেটা লিখি সেটা আমরা লিখবো টেমপ্লেট যে ট্যাগ তার ভিতরে। আর যদি আমরা কোনো CSS লিখতে চাই, আমরা হচ্ছে স্টাইল নামে একটা ট্যাগ নিব, সেই ট্যাগের ভিতরে আমরা স্টাইল লিখতে পারবো। তো এইখানে স্কোপটা আছে এবং স্কোপ ছাড়াও আমরা লিখতে পারি। তো এইগুলোর ডিফারেন্সও আমরা পরে জানবো। এখন এতটুকু আমরা জানলাম যে একটা কম্পোনেন্ট সিনট্যাক্স কি। আমরা যদি এই যে হ্যালো ওয়ার্ল্ড ডট ভিউ, এটার কম্পোনেন্ট সিনট্যাক্সটা আমরা যদি দেখি, দেখবো সেম স্ক্রিপ্ট আছে, একটা টেমপ্লেট আছে এবং নিচে হচ্ছে কিছু স্টাইল আছে। তো এইখানে কিন্তু আমাদের ভিউজেস বাই ডিফল্ট একটা রিঅ্যাক্টিভিটি দিয়ে দিছে। তো সেটা আমরা যদি একটু রান করি, আমরা রান করে একটু দেখে আসবো যে কি আসলে দিছে। রিঅ্যাক্টিভিটি বলতে আসলে আমরা কি বুঝতেছি। আমরা যদি ডেভ সার্ভার রান করি, তো এই ডেভ কমান্ডটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা যদি প্যাকেজ ডট জেসনে যাই, আমরা এখানে দেখবো যে স্ক্রিপ্টস, এখানে কিন্তু অনেকগুলো কমান্ড দেওয়া আছে, ডেভ, বিল্ড, প্রিভিউ। তো আমরা হচ্ছে ডেভ সার্ভার রান করবো এখন, যেহেতু ডেভেলপমেন্ট করতেছি। ডেভেলপমেন্ট সার্ভার রানের সুবিধা হচ্ছে, আমরা যখনই এইখানে কোথাও একটা চেঞ্জ করব, নতুন কিছু লিখবো, সাথে সাথে অটোমেটিক রিলোড হয়ে যাবে আমার কন্টেন্ট। তো আমার কিন্তু ম্যানুয়ালি রিলোড দেওয়া লাগতেছে না, এটা হচ্ছে ডেভ সার্ভারের সুবিধা। আর বিল্ড করে ফেললে সেটা হচ্ছে বিল্ড হয়ে গেল। আপনি যদি কোনো চেঞ্জেস করেন, নিউ চেঞ্জেস কিন্তু বিল্ড ফাইলে পাবে না। আপনার যদি আবার নতুন করে বিল্ড দেন, সেক্ষেত্রে হচ্ছে পাবে। এবং বিল্ডটা আমরা তখনই ইউজ করবো যখন সার্ভারে আমরা হচ্ছে তুলতে যাব, এই সাইটটাকে সার্ভারে প্রোডাকশনে ডিপ্লয় করতে যাব। আচ্ছা, এখানে আমরা আসল জিনিস ভুলে গেছি, আমরা হচ্ছে প্যাকেজগুলো ইনস্টল করিনি। তো আমরা ইনস্টল করে নিই। আমাদের ডিপেন্ডেন্সি একটাই আছে আপাতত, ভিউ, এবং ডেভ ডিপেন্ডেন্সি আছে দুইটা। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ভিউ দিয়ে কোনো প্রজেক্ট করব কিনা। আপনারা আসলে ভিউ দিয়ে প্রজেক্ট একদম হুবহু প্রজেক্ট করবেন না, বাট দ্য থিং ইজ আপনারা এমন কিছু কম্পোনেন্ট, এমন কিছু কনসেপ্ট বিল্ড করবেন যেইগুলা নিয়ে আপনাদের যে কোনো প্রজেক্টে আপনারা যান, আপনাদের আর কখনো বাধা আসবে না।
তো এইটা বোঝার জন্য, দেখার জন্য আমি বলব যে আমাদের ব্রাইট ইউথ একাডেমি যে পেজ আছে সেখানে একটা ফোন নাম্বার ইনপুট নিয়ে একটা ভিডিও আছে, আপনারা ওইটা দেখতে পারেন। কারণ এই এমন কিছু কম্পোনেন্ট, আসলে এমন কিছু বিষয় আছে যে এই ফাংশনালিটিগুলো যদি আপনাদের ক্লিয়ার করা থাকে, আপনারা কিন্তু যে কোনো বিগার সাইট হোক স্মল সাইট হোক আপনারা যে কোনো প্রজেক্ট করে ফেলতে পারবেন। কিন্তু আপনার যদি ওই কনসেপ্টই ক্লিয়ার না থাকে, আপনার যতই ধরে ধরে ই কমার্স সাইট করায়, আপনি শুধু যেটা করাইছি সেটাই পারবেন, এর বাইরে আর কোনো কিছু করতে পারবেন না। তো আমরা হচ্ছে এখানে ইয়ান ডেপ দেবো। এখন কিন্তু আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেছে। আমরা যদি যাই ব্রাউজারে, তো ব্রাউজারে আমাদের কিন্তু এটা রেন্ডার হয়ে গেছে। এই কন্টেন্টগুলো কোথা থেকে আসলো এটা কিন্তু আগেই বলছি, যে আমাদের যে টেমপ্লেট ট্যাগের ভিতরে যা আছে, যেহেতু আমরা মেইন যে এসে এন্ট্রিটা দেখাই দিছি যে অ্যাপ ডট ভিউ, তাই এই অ্যাপ কম্পোনেন্টের ভিতর আমরা যা যা লিখবো সেটাই আমাদের রেন্ডার হবে। তো এখানে দেখেন যে বাই ডিফল্ট ভিটের যে এসভিজি লোগো সেটা এখানে আছে, এবং ইমেজ টিমেজ এখানে হচ্ছে দেখাই দিচ্ছে দুইটা ইমেজ। তো আমরা যদি ব্রাউজারে যাই, দেখেন এখানে দুইটা ইমেজ রেন্ডার হয়েছে, একটা ভিট, একটা হচ্ছে ভিউজেস। আমাদের এখানে একটা আছে ভিট, একটা হচ্ছে ভিউজেস, এই দুইটা কিন্তু রেন্ডার হয়ে গেছে। এরপরে যেটা করছে, আমাদের একটা কম্পোনেন্ট রেন্ডার করছে। সেই কম্পোনেন্ট কোনটা? আমাদের যেহেতু এন্ট্রি পয়েন্ট এইটা, আমাদের কিন্তু এইখানেই সব করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইখানে যেহেতু আপনি সব করবেন, আমাদের কম্পোনেন্ট তো অন্য জায়গায় রাখছি, সেটা তাহলে আমরা কিভাবে কাজ করব? সেটার কাজের কি, আমরা সিম্পলি কম্পোনেন্টকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে আমরা কিন্তু সেই কম্পোনেন্টের নেম, যেই নামে আমরা ইম্পোর্ট করতেছি এখানে, সেইটা কিন্তু এইচটিএমএল ট্যাগের মতো করে লিখতে পারি। এটা লিখে আমরা এখানে দিয়ে দিলাম সিম্পলি। এখানে কিন্তু দেখেন একটা ক্লোজিং ট্যাগ আছে, এটা আপনারা চাইলে না দিয়ে এরকমও ডাইরেক্ট হচ্ছে দিয়ে দিতে পারতেন, এটাও কিন্তু কাজ করবে। তো এইটার শর্ট হ্যান্ড সিনট্যাক্স কি, আপনারা যদি এই ভিতরে কোনো কন্টেন্ট যদি পাস করা না লাগে, তো এটাও আপনারা পরবর্তীতে বুঝবেন, এটাকে বলে স্লট। তো এটা আমরা এখন ডিসকাস করব না। তো এটা যদি পাস করা না লাগে, আপনি হচ্ছে শর্ট হ্যান্ড সিনট্যাক্সে এটা ডাইরেক্ট ইউজ করতে পারেন। যাই হোক, আমরা হচ্ছে কন্টিনিউ করি, আজকের ক্লাসটা শেষ করি। তো এইখানে পিওর জাভাস্ক্রিপ্টে করতে গেলে আমাদের এরকম ফাংশন নেওয়া লাগতো, সেই ফাংশন আবার একটা ভেরিয়েবলকে চেঞ্জ করতো। সেই ভেরিয়েবল যখন চেঞ্জ হইতো, সেই চেঞ্জকে আবার এইখানে দেখানোর জন্য আমার আবার এই যে সিলেক্টর নেওয়া লাগতো, ক্লাস বা হচ্ছে আইডি, সেই সিলেক্টরকে ধরে সেটার আবার ইনার এইচটিএমএলকে আমার রিপ্লেস করা লাগতো। এখন এইখানে কিন্তু আমার তা কিছুই করা লাগতেছে না। আমরা যদি দেখি যে খুবই সিম্পলি এখানে কিছু কাজ ঘটছে। আমরা একটা ক্লিক ইভেন্ট নিছি, এখানে হচ্ছে কাউন্টকে প্লাস প্লাস, এই কাউন্ট ভেরিয়েবল ডিফাইন্ড, এটাকে সিম্পলি চেঞ্জ করছি। এবং মজার বিষয়, আমরা জাস্ট ঠিক যেইখানে আমাদের কাউন্টার বসানো দরকার আমরা সেইখানে কাউন্টার রাখছি, রেখে বাদ বাকি টেক্সট কিন্তু আশেপাশে যেখানে খুশি সেখানে রাখতে পারি। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে করা সম্ভব না। আপনি আলাদা এইচটিএমএল বা হচ্ছে স্প্যান টিস্পান দিয়ে যদি মানে নর্মাল অ্যাপ্রোচে করতে যান, এটা কিন্তু পসিবল না। অনেক অ্যাডভান্স লেভেলের নলেজ আপনার লাগবে। কারণ এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু কোনো স্প্যান ট্যাগ নেই। তার মানে এই টেক্সটকে আপনি কেমনে সিলেক্ট করে এর মাঝখানে যে বসবে, আপনি এটা জানবেন কেমনে? আপনারা কিন্তু এই টেক্সটে তখন উইথ মুইথ বা হচ্ছে কতগুলা আছে সবকিছু ক্যালকুলেট করে, আপনারে তখন হিসাব করে ঠিক অতটুকু পরে যে এর আগে স্পেস আছে না কি আছে সেগুলা দেখে তারপরে যায় আপনার এই ভেরিয়েবল বসাইতে হবে, ভ্যালু বসাইতে হবে। এইটাকে কিন্তু একদম দেখেন সিম্পল ওয়েতে আমার ভিউজেস কিন্তু করে দিছে। তো এইটাই হচ্ছে ভিউজেস এর মজা। এবং এই মজায় হচ্ছে আমরা এটা এখন রাখবো না, এই ডিফাইন প্রপস। আমরা এই মেসেজটা এখানে রাখবো হচ্ছে নর্মালি। তো এইখানে আমরা রিয়াক্টিভিটিটা এখন ক্লিয়ার করব যে এটা কিভাবে হয়েছে। তো এই যে রিয়াক্টিভ যে কাজ, সেটার জন্য আমাদের ভিউজেসে যেটা করতে হয়, আমাদেরকে আহ, এখানে কিন্তু যদি আমরা অন্য কোনো ভেরিয়েবল নিতে চাই, লেটস সে কনস নেম, এই ক্ষেত্রে আমাদের এই যে রেপ যে ফাংশন, এই ফাংশনটাকে কিন্তু আমাদের এখানে ইউজ করতে হয়। এই ফাংশনে আমরা যদি রেজ ওয়ান দিয়ে রাখি, তো দেখেন এই রেফটা কিন্তু ভিউ থেকে আমরা ইম্পোর্ট করলাম। ঠিক ভিউ থেকে যেমন আমরা ক্রিয়েট অ্যাপ এখানে ইম্পোর্ট করছিলাম, আমরা সেমভাবে এখানে রেফটাকে ইম্পোর্ট করলাম। এই রেফ ভেরিয়েবল দিয়ে যখন আমরা একটা কনস্ট্যান্টকে ডিফাইন করতেছি, তখন কিন্তু আলটিমেটলি এটা রিয়াক্টিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটাকে এখন আমরা
আপডেট করতে পারবো। কিভাবে আপডেট করতে পারবো? দেখেন এখানে এই যে ইভেন্ট হ্যান্ডেলার আপনারা নেক্সট ক্লাসে জানবেন। এখন হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার জানবেন না। শুধু জেনে রাখেন যে আমাদের যে জাভাস্ক্রিপ্টের যে ক্লিক ইভেন্ট হ্যান্ডেলার সেটা আমরা ভিউতে এইভাবে এখন হ্যান্ডেল করতেছি। তো এই ইভেন্ট হ্যান্ডেলারে এসে আমরা যদি এই নেমকে চেঞ্জ করি, লেটস সে নেম ইকুয়াল টু এখন হচ্ছে দিলাম this। তো এইখানে আমাদের যেহেতু কাউন্ট ভেরিয়েবল নেই, আমাদের এখন নেম ভেরিয়েবল হয়ে গেছে। তো এখানে যদি আমরা দিই, এখানে দিলাম মাই নেম ইজ আমরা হচ্ছে নেম দিয়ে দিয়েছি এখন। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন যাই, দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে। বাই ডিফল্ট নেম কি রেজ 1 আছে, আমাদের একটা ডিফল্ট ভ্যালু এখানে রেজ 1 আছে। তো সেটাই কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা জিসান হয়ে যাবে। এখন আমরা ক্লিক করতেছি, জিসান হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এটা রিয়াক্টিভলি কাজ করলো, অর্থাৎ একটা ভেরিয়েবলকে আমরা যখন এইখানে ডিফাইন করলাম, ডিফাইন করে সেটাকে যখন এখানে চেঞ্জ করে ফেললাম, আমার কিন্তু এই পুরো কম্পোনেন্টের ভিতরেই সেটা চেঞ্জ হয়ে এইচটিএমএল এর ভিতরে আমার কিন্তু আউটপুট দিয়ে দিছে। আমরা চাইলে কিন্তু এখন এই নেমটাকে এই যে ইনস্টলের লেটসে আমরা হচ্ছে এগুলো ক্লিয়ার করে দিলাম, এগুলো ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিই লেটসে আমরা এই প্যারাগ্রাফের ভিতরে আমরা রেন্ডার করব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেমভাবে করতে পারতেছি। তো এই রেন্ডারিং এর যে সিনট্যাক্স সেটাও আপনারা এতক্ষণে শিখে ফেলেছেন যে রেন্ডারিং আমরা যদি কোনো ভেরিয়েবল বা ইভেন আমরা হচ্ছে এই ফাংশনও আমরা হচ্ছে এখানে দেখাইতে পারি। লেটসে আমরা একটা ফাংশন এখানে যদি ডিফাইন করি যে ফাংশন গেট নেম, আমরা যেটাই লিখবো জাভা স্ক্রিপ্টে এখান থেকে যদি আমরা একটা রিটার্ন ভ্যালু করি যে লেটসে রেজওয়ানা, আমরা কিন্তু এই ফাংশনকেও এর ভিতরে লিখতে পারবো। তো এক কথায় আমরা এটার আউটপুটটাও একটু দেখে আসি। আমরা যদি দিই, দেখেন এখানে কিন্তু রেজওয়ান আহমেদ চলে আসছে। তো বিষয়টা হচ্ছে আমরা যখনই কোনো জাভা স্ক্রিপ্টের ফাংশন বা কোনো প্রপার্টি সেগুলো যদি আমরা কম্পোনেন্টের ভিতরে রেন্ডার করতে চাই, তাহলে আমরা এরকম ডাবল কার্লি ব্রেস ইউজ করি এবং তার ভিতরে আমরা জাভা স্ক্রিপ্ট লিখতে পারি সিঙ্গেল লাইনে যেরকম যা যা লেখা যায় এরকম। যেমন আপনারা হচ্ছে যদি ইফ এলস কন্ডিশন দিতে চান এখানে কিন্তু এভাবে লিখতে পারবেন না, যে ইফ এগুলো কিন্তু লিখতে পারবেন না, ফর লুপ টুপ এভাবে লিখতে পারবেন না। তবে ইফ কন্ডিশন আপনি এইভাবে দিতে পারবেন, যেমন নেম এই এই যে এই সিনট্যাক্সে কিন্তু আপনি এখানে ইফ এলস কন্ডিশন দিতে পারবেন এইটার ভিতরে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যদি নেম এইখানেও সেমভাবে দেখাইতে চাই আমরা কিন্তু এইভাবে দেখাইতে পারতেছি সেম ওয়েতে। আমরা এখানে দেখাচ্ছে, আমরা যদি এখানে চেঞ্জ করি এখানেও কিন্তু চেঞ্জ। এখানে যদি আমরা আবার যদি রিলোড দিই, রেজ 1 আছে আমরা দিলাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা তো কম্পোনেন্টের ভিতর থেকে ডাইরেক্ট করলাম, আমরা কি এই স্ক্রিপ্টের ভিতরে এটা করতে পারবো না? হ্যাঁ, স্ক্রিপ্টের ভিতরেও আমরা করতে পারবো। এটা আমরা হচ্ছে লেটসে আমাদের কিছু সেকেন্ড পরে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইখানে যদি আমরা লিখি যে নেম, এখন এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা কম্পোনেন্টের ভিতরে কিন্তু ডাইরেক্ট ভেরিয়েবলের নামটা আমরা দিতে পারতেছি, আমাদের অন্য কোনো কিছু করা লাগতেছে না। এটা কিন্তু কম্পাইলার কম্পাইল করে ঠিক করে দিবে আমাদের জন্য। কিন্তু যখন আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই আমরা ম্যানিপুলেট করতে চাবো আমাদের রিয়াক্টিভ যে ভেরিয়েবল আছে সেটাকে, আমরা কিন্তু এই সেম ওয়েতে অ্যাক্সেস করতে পারবো না। এর কারণ হচ্ছে আমাদের এই টেমপ্লেটটা কিন্তু একটা স্পেশাল সিনট্যাক্স, এটা যদিও এইচটিএমএল এর মতো দেখাচ্ছে, এটা কিন্তু একটা স্পেশাল সিনট্যাক্স। এইটা কিন্তু আবার বিল্ড হয়ে জাভা স্ক্রিপ্টেই কনভার্ট হবে। তো যখন বিল্ড হয়ে জাভা স্ক্রিপ্টে কনভার্ট হবে, ও যখন এই ধরনের ভেরিয়েবল নেম দেখে এবং স্ক্রিপ্টের ভিতরে ডিফাইন দেখে, ও কিন্তু অটোমেটিক্যালি ওই ভেরিয়েবলের যে এইটার আউটপুট কি হবে বা এটা চেঞ্জ করলে কোনটা আউটপুট হবে, কিন্তু এই স্ক্রিপ্টটা কিন্তু আর কম্পাইল হচ্ছে না। এইটা মানে এই অর্থে না যে এই টেমপ্লেট যে অর্থে কম্পাইল হচ্ছে একেবারে ডিফারেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই অর্থে কিন্তু এই স্ক্রিপ্ট চেঞ্জ হচ্ছে না। এই স্ক্রিপ্টটা আসলে এই যেমন যেমন আমরা ডিফাইন করব এইরকমই ডিফাইন্ড হয়ে এইগুলা কিন্তু হচ্ছে বিল্ড হবে আর কি। তো এই কারণে আমাদের এইখানে যদি আমরা এটাকে অ্যাক্সেস করতে চাই, আমাদের একটা ভ্যালু প্রপার্টি অ্যাক্সেস করতে হবে এর ভিতরে। এইটা কিন্তু আলটিমেটলি এই রেপ যে ফাংশন এইটা কিন্তু রিটার্ন করতেছে একটা অবজেক্ট। এই অবজেক্টের একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালু প্রপার্টিকে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এরকম করি, আমরা এখানে যদি টাইম দিয়ে দিই লেটসে
500 মিলি সেকেন্ড, কারণ আমরা 1 সেকেন্ডের অর্ধেক সময় আমরা হচ্ছে নিব। আমরা যদি এটাকে রিলোড করি, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ইমিডিয়েটলি। রেজওয়ান থেকে জিসান হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এইখানে একটা বিষয় আমরা দেখতেছি যে আমাদের যদি একটা রিঅ্যাক্টিভ ভেরিয়েবলের ভ্যালু আমরা যদি চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিপ্টের ভিতরে ডট ভ্যালু নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে এবং সেইটাতে চেঞ্জ করতে হবে। আর যদি আমরা কম্পোনেন্টের ভিতরে চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এরকম ভেরিয়েবলে শুধু নামটা নিলেই আমাদের জন্য সহজেই হয়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু আমাদের প্রপার্টিজের রিঅ্যাক্টিভিটি সেইটা কিন্তু দেখানো হইল। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা হচ্ছে এইটা নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারেন। এবং সবথেকে বড় কথা, এইটা যে শুধু আমার এতটুকু দেখেই আপনারা বুঝে যাবেন এমন না, আপনারা একটু ডকুমেন্টেশনে যাবেন, এটা একটু চেক দিবেন যে এই রিঅ্যাক্টিভিটিটা আসলে আরো কি বিস্তারিত হচ্ছে, আপনি চেক দিবেন। এটা কিন্তু আমরা দেখেন সেট টাইমের মধ্যে চেঞ্জ করলাম। সেম ভাবে আমরা এখানে হচ্ছে একটা মেথডও নিতে পারতাম, যে চেঞ্জ নেম। এইটা নিয়ে আমরা যেটা করতে পারতাম যে এইখানে যদি আমরা লিখি চেঞ্জ নেম, সেই ক্ষেত্রে আমরা এই যে নেম ডট ভ্যালু, এই নেম ডট ভ্যালুকে কিন্তু আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো। আমরা সেট টাইম আউটটাকে বন্ধ করি। এখন কিন্তু দেখেন আপডেট হয়ে গেছে। অর্থাৎ আগে আমরা ডাইরেক্ট ভ্যারিয়েবলকে আপডেট করছিলাম, আর এখন কিন্তু আমরা একটা ফাংশনের মাধ্যমে করলাম, যে ফাংশনটাকে কল করলাম, সেই ফাংশনটা এটাকে চেঞ্জ করতেছে। তো এইটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। আপনারা চাইলে এখানে আরো কিছু, যেমন কনস্ট, এখানে সে কাউন্টারটাও আনতে পারেন, যে কাউন্টার কাউন্টার ইকুয়াল টু রেফ, একটা ইনিশিয়াল ভ্যালু আপনি দিয়ে দিলেন। তো রেফের ভিতরে অলওয়েজ আমরা একটা ইনিশিয়াল ভ্যালু দিই, ইনিশিয়াল একটা ভ্যালু দিই। আপনি চাইলে এটাকে নাও দিতে পারেন, আপনার যদি না লাগে আপনি নাও দিতে পারেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে তাও কিন্তু এই রেন্ডারিংটা হবে। যেমন এইখানে যদি হয় যে অ্যান্ড কাউন্টার ইজ, আমরা এইটাকে কিন্তু এখানে রেন্ডার করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে তো কাউন্টার আমরা বাই ডিফল্ট কোনো ভ্যালু কিন্তু দিই নাই। তো না দেওয়ার কারণে দেখেন আমাদের এখানে কিন্তু কিছু রেন্ডারও হয় নাই। আমরা যদি একটা বাই ডিফল্ট ভ্যালু এখানে দিয়ে দিই, লেটস সে 10, আমাদের কিন্তু 10 রেন্ডার হয়ে গেছে। তো এই কাউন্টারকে আমরা যদি চাই যে আমাদের যখন নেম চেঞ্জ হবে আমাদের কাউন্টারও চেঞ্জ হবে, সেম ভাবে আমরা এখানে কিন্তু ওইটাও করতে পারি, যে কাউন্টার ডট ভ্যালু ইকুয়াল টু লেটস সে 20। এটা যদি আমরা দিই, আমরা যখন এই বাটনে ক্লিক করব আমাদের কিন্তু কাউন্টারও চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমাদের নেমও চেঞ্জ হয়েছে, আবার আমাদের কাউন্টার ভ্যালুও কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা জাভা স্ক্রিপ্টের এখন যে কোনো কিছু ব্যবহার করে এখানে কিন্তু এর ভ্যালু ট্যালু সব কিছু আপডেট করতে পারি। তো এটাই হচ্ছে ভিউজেস এর মেইন হচ্ছে রিঅ্যাক্টিভিটি। তো ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আচ্ছা, আমরা এখানে রেফটা না ব্যবহার করে আমরা যদি লেট কিওয়ার্ড দিয়ে করতাম তাহলে ডিফারেন্সটা কি হতো? আচ্ছা, আমরা রেফ লেট, কেন ইউজ করতেছি? হ্যাঁ, এটা গুড কোয়েশ্চেন। আমরা যদি লেট দিয়ে ইউজ করতাম সেই ক্ষেত্রে তো আমরা এটা রিঅ্যাক্টিভলি চেঞ্জ করতে পারতাম, রাইট? কিন্তু এইটা যখনই আমরা ইউজ করতাম, আমরা এই স্টেট যে আপডেট হয়েছে, এইটা আপডেট হয়ে যে আমাদের এইটা যে এখন আপডেট হইতে হবে কম্পোনেন্ট, আমরা জানতাম কিভাবে? আপনি কি কোনো প্রসেস বলতে পারবেন যে দেয়ার দেয়ার ইজ এ ওয়ে যে আমরা জানবো যে আমাদের এই নেম ভেরিয়েবল আসলে আপডেট হয়েছে এবং এটার উপরে যে ডিপেন্ডেন্ট আমার যে কম্পোনেন্ট আছে এটাকে এখন আমার রিরেন্ডার করতে হবে? এটা আপনি মানে কোনো মেথড বা কোনো কিছু জানা আছে? এটা কিন্তু সম্ভব না, এক কথাই সম্ভব না। যে আপনি এই লেট কি ওয়ার্ডে একটা ভেরিয়েবলকে চেঞ্জ করে দিলেন, এইটাকে আপনি জানতে পেরে গেলেন যে এর একটা ডিপেন্ডেন্সি আছে, এখন আমার নেম চেঞ্জ হয়েছে, লেটস রি রেন্ডার মাইসেলফ, নেমের আউটপুটটা আমাকে হচ্ছে দেখাই দাও। এটা কিন্তু লেটে সম্ভব না। এই কাজটাই করতেছে এই রেফ। এই রেফ কিন্তু ইটস এ ফাংশন। আমরা কিন্তু এর ভিতরে যদি যাইতে চাই, এই যে রিঅ্যাক্টিভিটি ডি ডট টিএস, এর ভিতর আসলে আমরা এইগুলো হচ্ছে যারা প্রথম থেকেই অ্যাডভান্স জানতে চান তারা কিন্তু এইগুলো খুঁটিনাটি দেখতে পারেন যে এই ফাংশন কি করে। এইগুলোর ভিতরে কিন্তু এসে আপনারা যদি নিচের দিকে আসেন, দেখেন এখানে শ্যালো রেফ টেপ অনেক কিছু আছে। তো এই আচ্ছা রেফ, জিসান, হ্যাঁ, হ্যাঁ, আহ,
মিটিং খুব ৩ মিনিট আছে। সো আমি নতুন মিটের লিংক দিয়ে দিছি। না না, আমাদের হচ্ছে হ্যাঁ। আর মনে হয় জয়েন করা লাগবে না। আমরা আমাদের রিঅ্যাক্টিভিটির মূল পর্ব আজকে শেষ, কারণ আজকের ক্লাসটা খুব বেশি সময় কন্ডাক্ট করার কথা ছিলই না, শুধুমাত্র ও নেটওয়ার্ক ইস্যুর বুঝতে পারছি। কারণেই আচ্ছা এই ঠিক আছে। প্রবলেম। যদি প্রবলেম হয় তাহলে নিউ ইয়া দেওয়া আছে। আ সবাই জয়েন করুক, সমস্যা নেই। যদি দরকার হয়। ওকে? আমি না তৈরি দরকার করে নেই, রাখছি। এখন হচ্ছে যাদের কোশ্চেন থাকবে তারা পরবর্তীতে এই ভিডিওটা রেকর্ডেড আবার দেওয়া হবে, সমস্যা নেই, তখন হচ্ছে আপনারা কোশ্চেন করবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে আমাদের গ্রুপ আছে, কমিউনিটি আছে। কমিউনিটিতে আপনারা মেসেজ দিবেন। অবশ্যই আমরা রিপ্লাই 100% এগুলো রিপ্লাই তুমি করার পরে চেষ্টা ওইখানে করব। বলে দাও, সমস্যা নেই, এখন মিটিং এর সময় কম আছে, আমি এই কোশ্চেনের আনসারটা দিই। এখন এইখানে যদি আমরা আসি, এটা অনেক নিচে, যাই হোক আমরা এটার ভিতরে যাচ্ছি না। তো এইটা যেটা করতেছে এর ভিতরে আরো আরো কিছু মেথড লেখা আছে। সেই মেথডগুলো যেটা করে, এইটার প্রপার্টি আপনি দেখেন যে এখানে ভ্যালু কেন, মানে আমরা ডাইরেক্ট এখানে নেমকে কেন চেঞ্জ করতে পারলাম না, কারণ আমরা ডাইরেক্ট নেমকে চেঞ্জ করলে ওই রিঅ্যাক্টিভিটিটা আমাদের ধরা সম্ভব হইতো না যে এটা চেঞ্জ হয়েছে। আমাদের একটা প্রপার্টি যখন আপডেট হচ্ছে এই রেফের ভিতরে, তখন আমাদের কিন্তু এটা চেক দিচ্ছে যে এই ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা। এই ভ্যালু যখনই চেঞ্জ হবে, ও কিন্তু কম্পাইলের সময় এই কম্পোনেন্টকে ধরে রাখছে যে ইটস এ ডিপেন্ডেন্সি, মানে এই কম্পোনেন্টের একটা ডিপেন্ডেন্সি এটা। তো এইটাকে কিন্তু লিস্টিং করে রাখছে একটা অ্যারেতে, বুঝছেন? এটা হচ্ছে ওই ভার্চুয়াল ডমের ভিতরে একটা জায়গায় ও লিস্টিং করে রাখছে অ্যারেতে, যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের ভিতরে আমার এই নেমের একটা ডিপেন্ডেন্সি আছে এই এইচটিএমএল এর ভিতরে। তো যখন এই ভ্যালু চেঞ্জ হচ্ছে, ও একটা ট্রিগার নামে একটা ফাংশনকে কল করে। এই ট্রিগার ফাংশন যখনই কল হয়, এই কম্পোনেন্টটা তখন আবার রিরেন্ডার হয়। তো এই কলিং এর জন্যই, এটা বোঝার জন্যই যে আসলে আমার যে স্টেট চেঞ্জ হয়েছে, তার জন্য আমরা একটা রিয়াক্টিভ একটা মেথড আমাদের ইউজ করা লাগে। সেই মেথডটাই হচ্ছে এরকম রেফ। তো আমরা হচ্ছে আপনাদেরকে একটা টাস্ক দিব এখন, সেটা হচ্ছে আমরা রেফ এখানে শিখছি। আপনারা রিয়াক্টিভ নামে একটা প্রপার্টি আছে, ধরেন লেটস সে কাউন্ট, আমরা এখানে দিলাম রিয়াক্টিভ। ভিউজেসে রিয়াক্টিভ নামেও একটা প্রপার্টি আছে। এই রিয়াক্টিভ প্রপার্টিটাও রেফের মতোই রিয়াক্টিভিটিতে কাজ করে, বাট দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে। আমি এই ক্লাসে আপনাদেরকে এটা হচ্ছে বলবো না, আপনারা নেক্সট ক্লাসে এই রিয়াক্টিভ এইটা হচ্ছে আমাকে জানাবেন যে এটা কি। আপনারা হচ্ছে এই রিয়াক্টিভ প্রপার্টিটা জেনে আমাদেরকে জানাবেন, এবং আপনাদেরকে নেক্সট কোশ্চেন করা হবে নেক্সট ক্লাসে, সেখানে আপনারা আনসার করবেন যে এই রিয়াক্টিভ এবং রেফ এই দুইটার ভিতরে পার্থক্য কী, এবং এইটা দিয়ে কীভাবে আপনারা হচ্ছে রিয়াক্টিভিটি হ্যান্ডেল করতে পারেন। তো আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি, আপনাদের কোশ্চেন নেওয়া সম্ভব হচ্ছে না কারণ নেটওয়ার্কে আসলে খুবই ডিস্টার্ব। তো যাই হোক, ধন্যবাদ। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।